5 বছর পর দেশে এলাম। কাউকে কিছু জানাইনি যে আজকে আমি আসব। আসলে গত সপ্তাহে আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়েছে আর ভিসা কাল হাতে পেয়েছি, তাই সবাইকে সারপ্রাইজ দিব বলে আর জানিয়ে আসিনি। কিছুক্ষণ আগে দেশের মাটিতে পা রাখলাম, তাও আবার 5 বছর পর। মাটির গন্ধে মন প্রাণ জুড়িয়ে গেল। মনটা খুব ছটফট করছে বাবা মাকে দেখার জন্য। তাই আর এয়ারপোর্টে দেরি না করে বাসার উদ্দেশ্যে রওনা হলাম। যেতে 2 ঘন্টা সময় লাগবে। ততক্ষণে আপনাদের আমার পরিচয়টা দিয়ে নেই, যদিও অনেকেই আমাকে চিনে। আমি ওমর ফারুক ফাহিম, ওরফে ফাহিম শেখ। পরিবারে আমি, বাবা আর মা। আপুর বিয়ে হয়ে গেছে, তাই সেটা অন্য হিসাব। আর গল্পের নাম অনুযায়ী আমার আরেকটা ছোট ভাই আছে, শুধু গল্পেই আছে, বাস্তবে নেই। আপনাদের পরিচয় দিতে দিতে বাসায় চলে এলাম। ভাড়া মিটিয়ে বাসার দরজায় কলিং বেল দিলাম। তখন একটা ছেলে এসে দরজা খুলে দিল। বয়স 10 বছর হবে হয়তো। বুঝতে বাকি রইল না এটাই আমার ছোট ভাই। আমাকে দেখে বলল, জি, কাকে চাই বলুন। আসলে ফোনে কখনো ওর সাথে কথা হয়নি, তাই চিনতে পারছে না। কিরে মোটু, এখন দেখি আগের থেকে আরো মোটা হয়ে গেছিস। আমি ওকে মোটু বলেই ডাকতাম। আমাকে মোটো বলতেছেন কেন? আর কে আপনি? কাকে চাই? মা, মা দেখো তো কে এসেছে আর আমাকে মোটো বলতেছে। কি হয়েছে? ষাঁড়ের মতো চেঁচাচ্ছিস কেন? আর এখন কে আসবে, তাও এই ভর দুপুর বেলা? ওই মোটু, আমি তোর বড় ভাই ফাহিম। কি, তুমি আমার বড় ভাই? কিন্তু ভাইয়া তো বিদেশে। মা দেখে যাও, ইনি বলছেন ইনি নাকি ফাহিম ভাইয়া। কি আবল তাবল বলতেছিস? তোর ভাই আসলেও তো আমাদের না জানালেও তোর আপুকে জানাবেই, কিন্তু তোর আপু তো কিছু বলেনি। ওই মোটু, আর কতক্ষণ দরজায় দাঁড় করিয়ে রাখবি? দে ভাই, ভিতরে যাই। এমনিতে সারা রাত প্লেনে জার্নি করলাম, তারপর 2 ঘন্টা জার্নি করে বাসায় আসলাম। আসলে তুমি ফাহিম ভাইয়া তো? ধুর চাপ তো। আর বল, মা কোথায় আছে? মা রান্নাঘরে আছে। আমি ভিতরে গিয়ে ডাইনিং রুমে ব্যাগ রেখে গেলাম রান্নাঘরে। গিয়ে পিছন থেকে মায়ের চোখ দুটা হাত দিয়ে ধরে ফেললাম। এই কে কে আমার চোখ ধরেছে? দেখি বলো তো, কে হতে পারে? আর কে হবে? আমার সেই দুষ্টু বাদর ফোলা ছাড়া কে হবে? আমি চোখ ছেড়ে দিয়ে বললাম, তুমি কিভাবে বুঝলে যে আমি? আমি তোর মা, আমি না বুঝলে কে বুঝবে? তা এভাবে কাউকে কিছু না জানিয়ে আসলি যে? লাস্ট সপ্তাহে গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে তাই চলে এলাম, আর সারপ্রাইজ দিব বলে কাউকে জানাইনি। আচ্ছা যা, গিয়ে ফ্রেশ হয়ে খেতে আয়, আমি খাবার রেডি করছি। আর তোর বাবাকে কল করে আসতে বলছি। আচ্ছা বলে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে খাবার টেবিলে চলে এলাম। এসে দেখি বাবাও চলে এসেছে। আমাকে দেখে বাবা বলল, তা সায়েন্টিস্ট দেশেই কি গবেষণা করবেন নাকি আবার আমেরিকা চলে যাবেন? এটা কি হচ্ছে? আসতে না আসতেই যাবার কথা বলতেছো? আরে এমনিতেই বলতেছিলাম। আমেরিকার একটা গবেষণাগার থেকে অ্যাপয়েন্টমেন্ট এসেছে, ভাবতেছি কি করা যায়। তা বাবা, এখন তোমার শরীরটা কেমন আছে? এতদিন ভালো ছিলাম না, এখন তুই চলে এসেছিস, তাই তোকে দেখে আগের চেয়ে ভালো হয়ে গেছি। তুই কেমন আছিস তা না বলেই আগে কাজের কথা জিজ্ঞাসা করে ফেললাম। আরে এটা তেমন কিছুই না। ভাবতেছিলাম বিকেলে একটু বের হব, কারণ অনেক বছর পর দেশে এলাম, তাই নিজের এলাকাটাকে আবার নতুন করে দেখব। আজকে না, কালকে যেও সকালে। আজকে এমনিতে অনেক জার্নি করে এসেছো। আচ্ছা ঠিক আছে। কথা বলতে বলতে দুপুরের খাবার শেষ। তারপর বিছানা ছেড়ে উঠে ফ্রেশ হয়ে নিচে নামলাম। তখন মা এসে নাস্তা করতে দিল। তখন শিওর হলাম যে এখন সন্ধ্যা। তারপর নাস্তা করে বের হলাম। অনেক বছর পর সেই চিরচেনা শহরে বের হলাম। এখানের অনেক কিছুই পরিবর্তন হয়েছে। আমার ছোটবেলার অনেক বন্ধুরা এখনও এখানেই থাকে, কিন্তু শহরের অনেক পরিবর্তন হওয়ায় তাদের ঠিকানা খুঁজে পাচ্ছি না। তাই আর আজকে কারোর সাথে দেখা করতে যাব না। কিছুক্ষণ ঘোরাঘুরি করে বাসায় চলে এলাম। ভাবতেছি আবার যাওয়ার আগে পর্যন্ত বাবার ব্যবসা দেখাশোনা করব। তাই রাতে খাবার টেবিলে বাবাকে বললাম, বাবা, ভাবতেছি আমিও কাল থেকে অফিস যাব, যতদিন দেশে আছি। আজকে তো মাত্র দেশে আসলি আর কাল থেকে অফিসে জয়েন করার কথা বলতেছিস? তো কি হয়েছে? এমনিতেও বাসায় একা একা ভালো লাগে না। ভালো না লাগলে বিয়ে করে ফেল, লেখাপড়া শেষ করে ফেললি, আর ভালো একটা চাকরিও পেয়েছিস। মা, আমি আসতে না আসতে তুমি আবার বিয়ের জন্য উঠে পড়েছো। এমন করলে কিন্তু আমি আগামী সপ্তাহেই চলে যাব। আরে থাক না, কিছুদিন যাক, তারপর না হয় এই বিষয়ে আলোচনা করা যাবে। তা ফাহিম, সেখানে কি তোর কোনো পছন্দের কেউ আছে নাকি? যদি থাকে তাহলে আমাদের ঝামেলাটা কমে যাবে। ধুর, আমি থাকবোই না এখানে।
আগামী সপ্তাহেই চলে যাব। আসলেই কি তুই চলে যাবি? আচ্ছা ভাইয়া, তুমি বিদেশ থেকে কি কি এনেছো সেগুলো তো দেখালে না, আর আমাকে দিলেও না। যা, ভুলে গেছিলাম, খাওয়া শেষ করে দিচ্ছি। এভাবে কথা বলতে বলতে খাবার খেয়ে নিলাম। তারপর সবাইকে বললাম আমার রুমে আসতে। সবাই আসার পর সবাইকে তাদের জন্য আনা উপহার বুঝিয়ে দিলাম। মোটু তো খুশিতে লাফাতে শুরু করে দিল। তারপর ঘুমের জগতে হারিয়ে গেলাম। সকালে ফ্রেশ হয়ে নাস্তা করে রেডি হয়ে নিলাম। তারপর অফিসের জন্য বের হব, এমন সময় মোটু এসে বলল যে যাওয়ার সময় তাকে স্কুলে নামিয়ে দিয়ে যেতে, আর বাবা নাকি আজকে আগেই চলে গেছে। কি আর করার, আকিবকে নিয়ে চললাম। তারপর আকিবকে স্কুলে নামিয়ে দিয়ে অফিসের উদ্দেশ্যে চললাম। গাড়ি চলছে তার আপন গতিতে। হঠাৎ একটা মেয়ে গাড়ির সামনে চলে এলো। আসলে মেয়েটারও কোনো দোষ ছিল না, আমি একটু বেখেয়ালি হয়ে পড়েছিলাম, তাই এমন হলো। ভাগ্য ভালো, তাও অ্যাক্সিডেন্ট হয়নি। আমি তার আগে ব্রেক মেরে দিয়েছি। গাড়িটা একেবারে মেয়েটার কাছে গিয়ে থামলো। মেয়েটা ভয় পেয়ে চোখ বন্ধ করে ফেলেছে মনে হয়, তাই আমি তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে মেয়েটার সামনে গেলাম। গিয়ে জিজ্ঞাসা করলাম আর ইউ ফাইন? মেয়েটা চুপ করে আছে, তাই আবার জিজ্ঞাসা করলাম আপনি কি ঠিক আছেন? কোথাও লাগেনি তো আপনার? তখন মেয়েটা চোখ খুলে তাকালো, তখনও কিছু বলল না। তাই আবার জিজ্ঞাসা করলাম আপনি কি ঠিক আছেন, নাকি কোথাও লেগেছে আপনার? ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে নাকি? তখন মেয়েটা বলল না, আমি ঠিক আছি। বলে মেয়েটা চলে যেতে লাগলো। আমি পিছন থেকে অনেক ডাকলাম, কিন্তু কোনো রেসপন্স করলো না। তাই আমিও আবার গাড়িতে উঠে অফিসের উদ্দেশ্যে চললাম। কিছুক্ষণ পর অফিসে চলে গেলাম। সেখানে গিয়ে দেখি খুব সুন্দর করে অফিস সাজানো, আর সবাই ফুলের তোড়া নিয়ে গেটে নিয়ে দাঁড়িয়ে আছে। আমি গাড়ি থেকে নামা মাত্রই সবাই একে একে এসে আমাকে ফুলের তোড়া দেওয়া শুরু করলো, সাথে স্বাগতম প্লাস